সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে আবারও দুর্ঘটনায় নিহত ৫। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি আর ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ঘটছে দুর্ঘটনা, ক্ষুব্ধ যাত্রীরা। চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত, পুলিশকেও কঠোর হতে নির্দেশ। ট্রেন, বাস ও লঞ্চে আজও ঢাকায় ফিরছেন নগরবাসী। সবার চোখে মুখে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুখস্মৃতি। কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছ্বাসে ভাসছে হাজার হাজার পর্যটক। বিনোদন পিপাসুরা প্রিয়জনদের নিয়ে ছুটছেন দিনাজপুরের স্বপ্নপুরীতে। এবং চট্টগ্রাম টেস্টে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আক্রমণাত্মক খেলতে চান টাইগাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়িতে আবারও দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ ৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায়, গতরাত 12:30টার দিকে সিরাজগঞ্জ থেকে বেলকুচিগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী দ্রুতগামী একটি বাস চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই অটোরিকশার চালক সহ ৪ জন মারা যান, আহত হন আরও 2 জন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এদিকে শ্যামলী পরিবহনের বাসটি দুর্ঘটনাস্থল থেকে পুলিশ জব্দ করেছে। এর আগে ঈদের পরদিন ভোরে একই এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 17 জন নিহত ও আহত হয় অন্তত 50 জন। ছয়জন পেশেন্ট আসছে, তার মধ্যে 4 জন মৃত। একজন হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার পরে মারা গেছে, আর একজন ভর্তি আছে, ওনার অবস্থা ভালো আছে। সিরাজগঞ্জের মুলিবাড়ি নামক স্থানে একটা সড়ক দুর্ঘটনা হয়। সেখানে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহন এবং পদ্মার মোড় থেকে যাওয়া একটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনাস্থলেই 4 জন মারা যায়। এবার সড়ক দুর্ঘটনা নিয়ে সময়ের বিশেষ রিপোর্ট। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো আর ওভারটেকিং চলছে অহরহ। তার সঙ্গে যুক্ত হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। চাহিদার সুযোগে ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় চলায় ক্ষুব্ধ যাত্রীরা। আর এতে মরণ ফাঁদে পরিণত হয়েছে সারা দেশের সড়ক মহাসড়ক। এ অবস্থায় হাইওয়ে পুলিশ বলছে, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে কয়েক গুণ। তবে বিআরটি এর দাবি, আইনগত ব্যবস্থা নেওয়ার কারণে রাস্তায় কমেছে ফিটনেসবিহীন গাড়ি। দেখুন আমার তৈরি করা একটি রিপোর্ট। এমন ভাঙা কাঁচ, হেডলাইট এবং নির্দেশক বাতি ছাড়াই রাস্তায় এই গাড়িগুলো চলছে বছরের পর বছর ধরে। আর ঈদের সময়ে যাত্রী চাহিদা বেশি থাকায় এগুলো এখন কয়েক গুণ বেশি চলাচল করছে সড়ক এবং মহাসড়কে। ফলে যানজট, সময় অপচয় সহ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। প্রত্যেকবার আধা ঘন্টা করে তার এটা নষ্ট হয়ে যায়। আপনি এই সমস্ত গাড়ি আনেন কেন? এই সমস্ত গাড়ি কিভাবে রোডে আসে এটা তো আমরা বুঝতে পারতেছি। চালকদের অভিযোগ, ত্রুটিপূর্ণ গাড়ি অন্য পরিবহনকে বিভ্রান্ত করার পাশাপাশি নিজেরাও দুর্ঘটনার শিকার হয় সবচেয়ে বেশি। তবে এসব ক্ষেত্রে অভিযুক্ত চালকদের দায়সারা জবাব। অ্যাক্সিডেন্ট তো অবশ্যই, আমি যদি চোখে না দেখে একটা গাড়ি হেড দিলে অবশ্যই আমি তো নিয়ন্ত্রণ হারাইতে বাধ্য। অতলা বড় আইলে মনে দেখলাম বেঙ্গালায় এলাকার মালিককে মনে লাগাই কম যে বাংলা এই বাঙ্গুক। এখন তো ঈদের বাজার, এখন একটু সময় কম। হাইওয়ে পুলিশ জানায়, ট্রিপ সংখ্যা বাড়িয়ে চালকদের বেশি আয়ের আকাঙ্ক্ষা এবং ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির কারণে বেড়ে যাচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। লোকাল কিছু গাড়ি সমস্যা আছে, তারাও এই দূরপাল্লায় যাওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে যায়, উৎসাহী হয়ে যায়। এই গাড়িগুলো বিভিন্ন সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে। রোড ফাঁকা থাকার কারণে বেপরোয়া গতিতে চলাচল শুরু করেছে এবং এই কারণে কিছু অ্যাক্সিডেন্টও হচ্ছে। আইন না মেনে গাড়ি চলাচলের বিরুদ্ধে সারা দেশেই চলছে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের অভিযান। ফিটনেসবিহীন গাড়ি হয়তো 100টার মধ্যে 10টা পাওয়া যাচ্ছে। লক্কর গাড়ি যেতে পারবে না, মানে কোনোভাবেই যাতে ঢাকা ক্রস করে না যেতে পারে বা ভিতরে ঢুকতে না পারে। হাইওয়ে পুলিশ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ উভয়েরই দাবি, দিনে কয়েকশো মামলা দিয়েও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধ করা যাচ্ছে না। এমন অবস্থায় পরিবহন মালিক ও যাত্রীদের সচেতন হবারও পরামর্শ তাদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে এবার শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এরই অংশ হিসেবে
মালিকানাধীন পাহাড় মালিকদের সতর্ক করার পাশাপাশি সে অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশকেও। আর পুলিশও পাহাড় ধসের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে ছোট বড় পাহাড়ের সংখ্যা 50-এর বেশি। আবার এসব পাহাড়ের মালিকানায় শিপিং কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ওয়াসা, রেলওয়ের মতো সরকারি প্রতিষ্ঠান যেমন রয়েছে, তেমনি রয়েছে ইস্পাহানি, একেখান এবং জেমস ফিল্ডের মতো বড় বড় প্রতিষ্ঠানও। আর সরকারি বেসরকারি মালিকানাধীন এসব পাহাড়ের প্রভাবশালীরা গড়ে তুলেছে বসতবাড়ি। ফলে প্রায়ই পাহাড় ধসে ঘটছে প্রাণহানির ঘটনা। সবশেষ শনিবার রাতে নগরীর বায়েজিদ এবং লালখান বাজারে মৃত্যু হয়েছে 6 জনের। এরই প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। বেশ কয়েকটা পাহাড়ের মালিকরা এই ঘরগুলি তৈরির ক্ষেত্রে তারাও সহায়তা করেছে। আমরা তাদেরকেও নিয়ে মিটিং করেছি। তারা বলছে আপনারা যদি এগুলো সরাইতে না পারেন এই অবৈধ ঘরগুলি, তাহলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আগের পাহাড় ধসের ঘটনায় পরিবেশ আইনে মামলা হলো, এবার হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। এক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বলছেন প্রাণহানি ঠেকাতে কঠোর অবস্থানের কারণে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যেহেতু এই ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি এবং যারা বিভিন্নভাবে অবৈধ দখলে আছে এবং ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। তবে মহানগর পিপি বলছেন পরিবেশ আইনের ঘটনায় হত্যা মামলা দায়ের করায় তেমন কোনো আইনগত জটিলতা সৃষ্টি হবে না। পাহাড় ধসের মৃত্যুটা আর পরিবেশের যে বিষয়টা, এই দুটা কিন্তু ভিন্ন জিনিস। এই মৃত্যুটা যদি স্বাভাবিকভাবে না হয়ে যদি অস্বাভাবিক হয় তাহলে এটা মৃত্যুই। অতএব কারণে তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা হতে কোনো অসুবিধা নেই, কোনো জটিলতাও নাই। পরিবেশের যদি কোনো বিঘ্ন ঘটে পরিবেশের জন্য আলাদা একটা মামলা হতে তাও কোনো অসুবিধা নাই। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের সরকারি বেসরকারি পাহাড়ে 650 পরিবারের বসতি রয়েছে। এর মধ্যে 200 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। আর গত 8 বছরে এখানে পাহাড় ধসে মারা গেছে অন্তত 250 মানুষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের ছুটি একদিন আগেই শেষ, আর তাই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করে আজও রাজধানীতে ফিরছেন কর্মজীবী নগরবাসী। সকাল থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফিরে আসা মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে। সরকারি ছুটির অতিরিক্ত 2-1 দিন বাড়তি ছুটি যারা নিয়েছিলেন তারা এখন ফিরছেন এই নগরে। তাদের সবার চোখে মুখে ছিল আপনজনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুখস্মৃতি। এদিকে ট্রেনের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় না হওয়ায় সহজেই রাজধানীতে ফিরতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি। ঢাকায় ফেরা মানুষের খবর জানতে আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। তানিন, কবির ঈদের ছুটি কাটিয়ে কিন্তু নগরবাসী তাদের যে কর্মব্যস্ততা, সেই কর্মব্যস্ততা যোগ দেওয়ার জন্য রাজধানী ঢাকায় ফিরছেন। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত 7টি আন্তনগর ট্রেন এসে পৌঁছেছে এবং কমলাপুর রেল স্টেশনের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে ঈদের ছুটি কাটিয়ে নগরবাসী তারা কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছেন। অর্থাৎ বড় ধরনের কোনো অভিযোগ যাত্রীদের কাছ থেকে তারা পাননি এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছেন বিভিন্ন গন্তব্য থেকে। এবং এখন পর্যন্ত যে 7টি আন্তনগর ট্রেন ছেড়ে এসেছে এর মধ্যে কিন্তু রাজশাহীগামী যে ধূমকেতু এক্সপ্রেস সেই সিল্ক সিটি যেটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু এখনো এসে ট্রেন এসে পৌঁছানোর কথা রয়েছে এবং যেটি দুপুর 1টা নাগাদ এসে পৌঁছাবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে। খুবই জানিয়ে যাচ্ছে যে এখনো কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে বাড়ি ফেরার একটি ধুম আমরা লক্ষ্য করছি। যেমনটি সকাল থেকে আমরা দেখছিলাম যে ঢাকা থেকে বেশ কয়েকটি রুটের ট্রেন ছেড়ে গেছে এবং সেখানে কিন্তু যাত্রীদের অনেক ভিড় ছিল যারা ঈদের ছুটি ঢাকায় ঈদ কাটিয়েছেন এবং ঈদের ছুটি কাটানোর জন্য এখন এই মুহূর্তে তারা তাদের গ্রামের বাড়িতে ফিরছেন। তো খুবই বলা যায় যে ঘর ফেরা যে মানুষ যারা ঢাকায় ফিরছেন তাদের কিন্তু চাপ তেমন একটি নেই কমলাপুর রেল স্টেশনে, যেটি সকাল থেকেই ছিল। অর্থাৎ দুপুরের দিকে বেশ কয়েকটি ট্রেন কমলাপুরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এখনকার মতো কমলাপুর রেল স্টেশনে আসলে এই রকম চিত্র আমরা দেখতে পেরেছি। তো কবির, এই ছিল আমার কাছে থাকা এখনকার মতো সবশেষ খবর। কবির, তানিন মেহেদি আমাদেরকে জানাচ্ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের খবর। সময় সংবাদে আরো থাকছে। পুলিশের সংস্কার প্রস্তাব 8 বছর ধরে ফাইলবন্দি, প্রভাব কমার আশঙ্কায় উদ্যোগ নিচ্ছে না সরকার, মন্তব্য বিশ্লেষকদের, অস্বীকার সংসদীয় কমিটির সভাপতির।
এবং এক সময়ের প্রমত্তা করতোয়া নাব্য হারিয়ে পরিণত হয়েছে মরা খালে। দখল হয়ে গেছে উভয় পাশ। নদীর অস্তিত্ব বিলীন হবার আশঙ্কা পরিবেশবাদীদের। হাজার হাজার পর্যটকের পদভারে মুখরিত পর্যটন শহর কক্সবাজার। ঈদ পরবর্তী ছুটি কাটাতে সাগর সৈকতে বসেছে মানুষের মিলন মেলা। উচ্ছ্বাস আর আনন্দে জলরাশিতে ভাসছেন সবাই। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। কোথাও তিল ধারণের ঠাঁই নেই। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্রের উত্তাল ঢেউয়ে গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আর আনন্দঘন এই মুহূর্তটাকে ফ্রেমে বন্দী করতে ব্যস্ত সময় পার করছেন অনেকেই। তাদের উল্লাসে মুখরিত সাগর তীর। এই আনন্দের যেন শেষ নেই। কক্সবাজার আসছি সমুদ্র সৈকত দেখতে, অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করতে প্রিয়জনের সাথে আসা, এত বড় একটা সমুদ্র। আমরা তিনজন চলে আসছি, ফ্যামিলি তিনজনই, মানে খুবই একটা মজার সময় কাটছে আমাদের। কক্সবাজার সমুদ্র সৈকত স্বপ্ন, মনে হয় কিছু স্বপ্নের মধ্যেই আছি। পাহাড় সমান ঢেউ, আমার আগামী যে কাজটা করবো এটাই একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ঢাকা থাকতে যে একটা ক্লান্তি চলে আসে, এখানে আসার পর সেই রিফ্রেশমেন্টটা চলে আসে এবং ওই ক্লান্তিটা চলে যায়। আগত পর্যটকদের আনন্দ দিতে নানা আয়োজন করেছে হোটেল মোটেল কর্তৃপক্ষ। পর্যটকদের কক্সবাজারের অবস্থানকে স্মরণীয় ও আনন্দঘন করার জন্য আমরা হোটেল মোটেল এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়েছি, যার মধ্যে কালচারাল শো থেকে শুরু করে আরো নানা ধরনের পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। নিরাপদে সমুদ্র স্নান নিশ্চিত করতে সৈকতে নিয়োজিত রয়েছে অর্ধশতাধিক প্রশিক্ষিত লাইফগার্ড। পাশাপাশি সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। 50 জনের অধিক লাইফগার্ড কাজ করতেছে বিভিন্ন এনজিও সংস্থা, তাদের সাথে আমরা কোঅর্ডিনেট করতেছি। সতর্কতামূলক মাইকিং আছে, তাদেরকে সতর্ক করা হচ্ছে যাতে তারা ভাটার সময় কিংবা যখন দুর্যোগপূর্ণ অবস্থা থাকে তখন সমুদ্রে না নামেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানির পাথুরের সৈকত, হিমছড়ির ঝর্ণা, টেকনাফ সৈকত, মহেশখালীর আদিনাথ মন্দির, ডুলাহাজরা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় করছে পর্যটকরা। সময় সংবাদ, কক্সবাজার। শিহরণ, রোমাঞ্চ, হৈহুল্লোর, ঘোরাঘুরি কে না পছন্দ করে? আর তার সঙ্গে যদি যুক্ত হয় ঈদের ছুটি, তাহলে তো কথাই নেই। পরিবারের আপনজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছেন উত্তরাঞ্চলের বিনোদনের স্বর্গরাজ্য দিনাজপুরের স্বপ্নপুরীতে। শহরের ক্লান্তিময় এবং একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে বিনোদন পিপাসুরা ছুটছেন আনন্দের সন্ধানে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আনন্দের সঙ্গে মিল রেখেই সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। প্রবেশ মুখেই আপনাকে স্বাগত জানাতে রয়েছে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী। এখানে আছে দেশি বিদেশি পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, ঝর্ণা, চিড়িয়াখানা ও মিউজিয়াম। পাশাপাশি বিনোদনের জন্য রয়েছে শিশু পার্ক, দিঘিতে স্পিডবোট, কেবল কার, ইলেকট্রনিক দোলনা ও নাগরদোলা। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র। রাত্রি যাপনের জন্য স্বপ্নপুরীতে রয়েছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। দেশের বিভিন্ন স্থান থেকে শত শত বিনোদন পিপাসু ঈদের ছুটিতে স্বপ্নপুরীতে এসেছেন। আমি এখানে স্পিডবোটে, আমি নাগরদোলায় অনেক জায়গায় উঠেছি। এই প্রথম আমি স্বপ্নপুরীতে এসেছি, খুব মজা করতেছি। অ্যাকচুয়ালি কারে উঠছি এখানে এসে, তারপর স্পিডবোটে উঠলাম, নাগরদোলায় উঠলাম, আপনার কেবল কার, অনেক সুন্দর। আসছি অনেক দূর থেকে, কিন্তু কষ্ট করে আসছি, তারপরে এখানে এসে খুব ভালো লাগতেছে, খুব এনজয় করতেছি। এখানে অনেক কিছু দেখার মতো আছে বাচ্চাদের জন্য, তারপরে হচ্ছে আপনার কৃত্রিম জগৎ আছে। ঈদের আনন্দটা আমাদের পুরোপুরি সার্থক হয়ে গেছে। বিনোদন কেন্দ্রের স্বত্বাধিকারী জানালেন, নামের সঙ্গে সঙ্গতি রেখেই সাজানো হয়েছে স্বপ্নপুরীকে। প্রতি বছরই নতুন নতুন আকর্ষণীয় জিনিস এতে যোগ হচ্ছে। আমি তো এখনই দাবি করি যে এটা আন্তর্জাতিক মান সম্পন্ন পিকনিক স্পট। আমরা প্রতি বছর এর উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। এবারও বেশ কিছু নতুন রাইডস এবং স্পট আমাদের হয়েছে। শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে 1 একর জমির ওপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের এবং প্রাকৃতিক নৈসর্গিক বিনোদন জগৎ স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। বিএনপি চেয়ারপারসনের নেতৃত্ব নিয়ে তার নেতাকর্মীরা নিজেরাই অসন্তুষ্ট, আর সে কারণে আওয়ামী লীগও দলটি নিয়ে চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যে মুহূর্তে বাংলাদেশের এত ভালো অবস্থা,
সেই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বক্তব্য, মানুষ সেগুলি গ্রহণ করে না। তিনি তার নিজের দল সম্পর্কে বলেছেন যে আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করবে কেন? বিএনপির কতিপয় নেতার বক্তব্যই তো প্রমাণ করেছে যে বিএনপির নেতা কর্মীরা বিএনপির চেয়ারপারসনের নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট। তারা মনে করে যে 2019 সালের নির্বাচনেও বিএনপি বিজয়ী হতে পারবে না। বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটমহলের 779 জন নাগরিক ভারতে ফিরে যেতে আগ্রহী। তবে ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ছিটমহলের কেউ বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেননি। গতকাল বিকেলে ছিটমহলবাসীর নাগরিকত্বের চূড়ান্ত তালিকা নিয়ে বাংলাদেশ ভারত প্রতিনিধি দলের বৈঠক শেষে এই তথ্য জানান লালমনিরহাটের জেলা প্রশাসক। ভারতের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় এই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাটের জেলা প্রশাসক হাবিবুর রহমান। অপরদিকে 5 সদস্য বিশিষ্ট ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কোচবিহার জেলার অতিরিক্ত জেলা চিরঞ্জিত ঘোষ। 6 থেকে 16 জুলাই পর্যন্ত দুই দেশের ছিটমহলগুলোতে যৌথ গণনার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। বৈঠকে দুদেশের ছিটমহল থেকে পাওয়া তথ্য বিনিময় করা হয়। আগামী 31 জুলাই মধ্যরাত থেকে ছিটমহল বিনিময়ের চুক্তি কার্যকর হবে। গত 16 জেলা পর্যন্ত আমরা একমত হয়েছি যে 779 জন ভারতের নাগরিক যারা বাংলাদেশের অভ্যন্তরে ছিটমহলে বসবাস করছেন তারা ভারতে যাবেন। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের যে ছিটমহলগুলি আছে সেই 51টি ছিটমহলের কোনো নাগরিক বাংলাদেশে অপশন দেননি। আগামী 1 আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত 30 নভেম্বর পর্যন্ত এই নাগরিকরা ভারতে যেতে পারবেন। আমাদের দেশে প্রায় 40,000 মানুষ পাওয়া গিয়েছে যারা ভারতের ছিটমহলে অভ্যন্তরে বসবাস করেন। ও দেশের আমাদের যে ছিটমহল আছে সেখানে প্রায় 14,000 মানুষ বসবাস করছেন। 8 বছর ধরে ফাইলবন্দি হয়ে আছে পুলিশ সংস্কার প্রস্তাব, অথচ বাহিনীর প্রধান থেকে শুরু করে সবাই স্বীকার করছেন বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে সংস্কারের কোনো বিকল্প নেই। আর বিশ্লেষকরা বলছেন সংস্কার হলে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমে আসবে অনেকটাই। আর এ কারণেই কোনো সরকারই এই সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। পুলিশ নিয়ে খান মোহাম্মদ রুমেরের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। 1861 সালের পুলিশ রেজুলেশন অফ বেঙ্গল পিআরবি কে ভিত্তি করে চলছে এই বাহিনী। যদিও পুলিশের সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বারবারই। সবশেষ 2007 সালে সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি এখনো। প্রস্তাবিত সেই খসড়ায় বলা হয়েছিল পুলিশ সুপার থেকে শুরু করে মহাপরিদর্শক পর্যন্ত কাউকেই পদায়নের 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত রাজনৈতিক চাপে বদলি করা যাবে না। পুলিশের কোনো নিয়োগ, বদলি বা পদোন্নতির ক্ষেত্রে যে কোনো ধরনের তদবির ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকরা বলছেন 2007 সালের প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ বাস্তবায়িত হলে একদিকে পুলিশের জবাবদিহিতা বাড়বে, অপরদিকে পুলিশের উপর রাজনৈতিক প্রভাব কমবে অনেকটাই। আপনি যদি এই বাংলাদেশের গত 5 বছরের ক্রিমিনাল কেসগুলো দেখেন যেখানে পুলিশের ইনভেস্টিগেশনের পরেও যে বিচার হয়নি, তাহলে আপনি বুঝতে পারবেন যে সিদ্ধান্তগুলো পুলিশের হাতে নেই। পুলিশ সংস্কার হলে অনেকটাই হয়তো এই ধরনের সমস্যাগুলির সমাধান আমরা দেখতে পেতাম। পুলিশ মহাপরিদর্শক বলছেন সংস্কারের তাগিদ অনুভব করছেন তারাও, আর সেই লক্ষ্যেই দেওয়া হয়েছিল প্রস্তাবনা। পুলিশ যাতে কাজ করতে পারে, পুলিশের যাতে আপনার অমূলক কোনো হস্তক্ষেপ না হয়, সেই ধরনের বিধান আমরা করছি এবং বাকিটা মন্ত্রণালয় দেখবে। ফেলে রাখার তো কোনো কারণ আমি দেখি না। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলছেন রাজনৈতিক কারণে পুলিশের সংস্কার হচ্ছে না এমন অভিযোগ সঠিক নয়। পুলিশকে তার দায়িত্ব পালনের জন্য দেশে সংবিধান আছে, সংবিধানকে ফলো করে কাজ করা উচিত। আর আমি ঠিক মনে করি না যে রাজনৈতিক উদ্দেশ্য প্রভাবিত হয়ে তাদেরকে সংস্কার করা হয় না, কিছুটা সংস্কার তো হচ্ছে। তিনি আরো বলেন বর্তমান সরকার একটি কল্যাণমুখী ও সেবাধর্মী পুলিশ বাহিনী করতে সচেষ্ট রয়েছে। পুলিশের সংস্কারের তাগিদ অনুভব করছেন সবাই, কিন্তু বাস্তবতা হচ্ছে সংস্কারের উদ্যোগ নেওয়ার পর বেশ কবছর পেরিয়ে গেল আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে সেটি এখনো আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত পুলিশের সংস্কার বাস্তবায়ন হবে ততই লাভবান হবেন দেশের নাগরিকরা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
নোয়াখালীতে 3 ভাইকে হত্যা করতে আয়োজন করা হয় পাতানো ফুটবল খেলার, এমনটাই দাবি করেছেন নিহতের স্বজনেরা। আর আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে স্বজনদের অভিযোগ আমলে নিয়ে আসামিদের ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। রোববার দুপুরে মর্মান্তিক হত্যাকাণ্ডের পর সোনাইমুড়ির কাজীপাড়া গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে এই ঘটনায় 24 জনকে আসামি করে সকালে সোনাইমুড়ি থানায় মামলা করেছেন নিহতদের ছোট ভাই। নোয়াখালী প্রতিনিধি সাইফুল্লাহ কামরুলকে সঙ্গে নিয়ে বখতিয়ার মুন্নার রিপোর্ট। নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার উত্তর কাজীনগরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় মোতায়েন করা হয়েছে গ্রাম পুলিশ। 3 সহোদরের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। তাদের অভিযোগ, এলাকার মসজিদের জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে 3 জনকে হত্যার জন্যই এই পাতানো ফুটবল খেলার আয়োজন করা হয়। এর আগেও প্রতিপক্ষের লোকজন তাদের হুমকি দিয়েছিল বলে জানায় তারা। এখন একটাই দাবি, দ্রুত আসামিদের আটক করে বিচারের আওতায় আনা হোক। আমাদের ভাইদের সাথে মসজিদের কিছু জায়গার ভেজাল ছিল, ফুটবল খেলা ছিল তাদের ফাতানো খেলা। তাদেরকে ফুটবল খেলার নাম দিয়ে মাঠে নিয়ে তাদেরকে এই আব্দুল খালেক, গোলাম মাওলা, সালাউদ্দিন এদের নেতৃত্বে মেরে ফেলছে। যখন গ্রামের মানুষ আগে আসতে চাচ্ছিল, তাদেরকে যে আসবে তারে কোবাইবো, যে আসবে তারে মারবো, এই জন্য তারা ভয়ে আতঙ্কে কেউ আসে নাই। একমার সন্তান 3 জন শেষ করে দিছে রে। আমার কলজার মধ্যে 3 গুল্লি কেড়ে মারলো। আমরা 10 জনের কাছে বিচার চাই, সরকারের আইনের বিচার চাই। এদিকে পূর্ব পরিকল্পনা ছাড়া শুধুমাত্র ফুটবল খেলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড, এটি মানতে নারাজ এলাকাবাসী। বাবলু ছাড়া তো এখানে আরো খেলোয়াড় ছিল, তাদের সাথে মারামারি হয়নি, কিন্তু তাদের কিছু করা হয়নি। করছে শুধু এটার 3 বাজে মসজিদের জায়গা নিয়ে এই মহল্লার মধ্যে একটা এটা নিয়ে অনেকদিন ওদের মধ্যে ঝামেলা ছিল। পরবর্তীতে থানায় বসা হয়েছিল। স্বজন এবং এলাকাবাসীর অভিযোগ আমলে নিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। শুধু খেলা তো ছিলই বটে, খেলা তো তাছাড়া প্রিভিয়াস যে রিমিটি ছিল সেটাও থাকতে পারে এর ভিতর। সেটা তা না হলে আসলে তো এরকম ঘটনা হওয়ার কথা না। বাকি আসামিদের কিছু নামও পেয়েছি, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা এখনো করতেছি আমরা। আমাদের পুলিশই ওই এলাকায় টহল আছে এবং আসামি গ্রেপ্তারের জন্য চেষ্টা চলতেছে। রোববার দুপুরে গ্রামের মাঠে ফুটবল খেলার সময় প্রতিপক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে 3 সহোদর বাবলু, হারুন ও কামাল হোসেনকে। এ ঘটনার পরেই অস্ত্র সরবরাহের অভিযোগে ফাতেমা বেগম নামে প্রতিবেশী এক মহিলাকে আটক করেছে পুলিশ। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, নোয়াখালী। রাষ্ট্রের নাগরিকের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম স্বাস্থ্যসেবা। 2009 সালে নাগরিক হিসেবে স্বীকৃতি মিললেও এখনো সেবা থেকে বঞ্চিত হিজড়া জনগোষ্ঠী। অসুস্থ হলে একরকম বিনা চিকিৎসায় মারা যান তারা। বিশেষজ্ঞদের মতে সামাজিক গোড়ামি চিকিৎসা সেবার মতো মানবিক অধিকার থেকে অস্পৃশ্য করে রেখেছে তাদেরকে। হিজড়াদের জীবন গল্প নিয়ে শাতিলা শারমিনের 4 পর্বের ধারাবাহিকের আজ থাকছে 3য় পর্ব। ছবি তুলেছেন শামসুল আরেফিন প্রিন্স। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন পাহাড়ি। শরীরের এক পাশের হাত পা অবশ হয়ে গেছে তার। এখনই প্রয়োজন চিকিৎসার, কিন্তু তার ঘরে যে আসবেন না চিকিৎসক, পাওয়া যাবে না অ্যাম্বুলেন্সও। পাহাড়িকে বাঁচাতে হলে নিয়ে যেতে হবে হাসপাতালে। ধরাধরি করে তাই একটা রিকশায় উঠানো হলো তাকে। কোন হাসপাতালে মিলবে চিকিৎসা জানেন না তার ডেরার বোনেরা। শেষ পর্যন্ত পাহাড়িকে বাঁচাতে পারেননি তারা। বলছি সমাজের চোখে যারা মানুষ নন, প্রকৃতির এমন খেয়ালি সৃষ্টি মানুষদের কথা। প্রান্তিকতর প্রান্তিক পর্যায়ে থাকা অধিকাংশ হিজড়ার বসবাস এমন নোংরা বস্তিতে। শরীরের অসম্পূর্ণতা তাকে যতটা না অসহায় করেছে, তার থেকে বেশি অসহায় সে জীবন বাঁচানোর প্রয়োজনীয় ওষুধ আর চিকিৎসার অভাবে। আমরা যদি তোমাদের মেডিকেলে আসবো, তাহলে তোমরা অবহেলা করো কেন? দূর দূর করে তারাও কেন? ট্রিটমেন্ট ছাড়াই তাদের তাদের ইচ্ছা মতো ওষুধ দিয়ে দেয়, তাতে আমার রোগ আরো বাড়ে। আমার এই হাতটা একটু পরে যে মস্কাই গেছে। হাসপাতালে যাওয়ার পরে এখানে যাই ওখানে যাই, কেউ পাত্তাই দেয় না। হিজড়াদের গায়ে হাত দিমু, হাত দিমু, ওদের গলার ভিতরে হাত দিমু, না না আপা ওষুধটা আমার কাছে নাই, থাইকেও নাই। কেন নাই? আমি হিজড়া। বিশেষজ্ঞদের মতে চিকিৎসা সেবা কখনোই লিঙ্গ বা সমাজের অবস্থা ভেদে নির্ধারিত হয় না। চিকিৎসকদের কোনো সুযোগ নেই একজন হিজড়ার চিকিৎসায় সামান্য ব্যাঘাত সৃষ্টি করা কিংবা অনাগ্রহ দেখানো।
আমরা তাদেরকে অনেক বেশি নেতিবাচক কথাবার্তা বলে তাকে আরো ছোট করে দেখি। সে কারণে সমাজের এই যে ট্যাবুটার কারণেই কিন্তু আমরা এগুলো করছি। সরকারের পদক্ষেপের কথা জানালেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক। মূলধারার যে সমস্ত চিকিৎসালয় আছে সবখানেই তাদের অবাধ অ্যাক্সেস থাকবে এবং সেই সুযোগটি আমরা তৈরি করতে চাচ্ছি। আমরা এক্সক্লুসিভ কোনো কিছু করতে চাচ্ছি না। সমাজের প্রান্তিক পর্যায়ে বসবাস করা একজন হিজড়া যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার ন্যূনতম মানবিক অধিকার চিকিৎসা সেবাটাও নিশ্চিত করা সম্ভব হয় না। বিশেষজ্ঞদের মতে হিজড়াদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে সবার আগে প্রয়োজন সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এছাড়া সরকারি উদ্যোগে তাদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণ প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ অবহেলার পর ট্রাফিক পুলিশ হিসেবে হিজড়াদের নিয়োগ দেবার ঘোষণা দিয়েছে সরকার। হিজড়া জীবনের শেষ পর্বে থাকছে সেই আশাবাদেরই খবর। সরকারি বেসরকারি ক্রয় কেন্দ্র এবং সংরক্ষণ ব্যবস্থা না থাকায় রংপুরের খামারিরা প্রতিদিন হাজার হাজার লিটার দুধ উৎপাদন করেও তা বাজারজাত করতে পারছেন না। অনেক সময় উৎপাদিত দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছেন তারা। এতে হতাশাগ্রস্ত হয়ে খামার বন্ধ করে দেওয়ারও উপক্রম হয়েছে। অন্যদিকে ভেস্তে যেতে বসেছে প্রধানমন্ত্রী ঘোষিত একটি বাড়ি একটি খামার প্রকল্প। খামারিদের দাবি অবিলম্বে ক্রয় কেন্দ্রের মাধ্যমে দুধ কিনে এই সমস্যা দূর করার জন্য। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। এভাবেই উৎপাদিত দুধ মহাসড়কে ফেলে খামারিরা তাদের ক্ষোভ প্রকাশ করেন। নিজেদের স্বাবলম্বী করতে গরুর খামার গড়ে তুলেছিলেন তারা, কিন্তু ক্রয় কেন্দ্রের অভাবে সেই দুধ বিক্রি করা নিয়ে বিপাকে এখন খামারিরা। তাদের চোখে মুখে শুধুই হতাশার প্রতিচ্ছবি। আর এতে ভেস্তে যেতে বসেছে প্রধানমন্ত্রী ঘোষিত একটি বাড়ি একটি খামার প্রকল্পও। খামারিরা জানান, স্থায়ীভাবে সরকারি বেসরকারি কোনো ক্রয় কেন্দ্র গড়ে না ওঠায় এবং দুধ সংরক্ষণ করতে না পারায় বাধ্য হয়ে কম দামে তারা এই দুধ তুলে দিচ্ছেন দালাল ফরিয়াদের হাতে। প্রত্যেকটি খামারে আজকে আমরা পথভ্রষ্ট হয়ে আজ পথে নেমেছি। খামার করা লাভের জন্য, এখন লাভ কিচ্ছু পাইতেছি না। সরকারিভাবে কোনো ক্রয় কেন্দ্র না থাকায় আমরা দুধের দাম কম পাচ্ছি। আমরা তেমন একটা লাভবান হওয়ার পাইতেছি না। এখন লাভবান হইতেছে দালাল ফরিয়াদেরাই। ক্রয় কেন্দ্রের প্রতিনিধিরা জানান, ব্রাক, প্রাণ, মিটভিটা, রংপুর ডেইরি সহ যেসব কোম্পানি দুধ কিনছেন তাদের চাহিদা থেকে উৎপাদন বেশি হওয়ায় তারা বাড়তি দুধ কিনতে পারছেন না। তবে একথা মানতে নারাজ দুগ্ধ উৎপাদনকারী সমিতির নেতারা। আমরা যে পরিমাণ উৎপাদন করি সেটা কনজিউমার লেভেলে খাওয়াতে পারতেছি না। আর বর্তমান যে দুধের উৎপাদনটা এই সিজনে এই রংপুর অঞ্চলে বেশি হয়। দেশের যে দুধ সেগুলো তো আসলে আমাদের দেশের চাহিদা পূরণ করতে পারতেছে না। কারণ হলো বিদেশ থেকে ব্যক্তিগত উদ্যোগে গুঁড়ো দুধ আমদানি করতেছে। এদিকে খামারিদের দুধ বিক্রির বিষয় নিয়ে হতাশার কথা স্বীকার করে আশার বাণীও শোনালেন জেলার প্রাণী সম্পদ বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। মিল্কভিটা কৃষকদের কাছ থেকে দুধ ক্রয় করে, তারপরও কৃষকের যে উৎপাদনটা হয় সেই উৎপাদনটা সম্পূর্ণটা হয়তো তারা নিতে পারে না। সরকারিভাবে আমরা চেষ্টা করছি কৃষকেরা যাতে উপযুক্ত মূল্য পায় তার ব্যবস্থা করার জন্য। রংপুর জেলায় ছোট বড় মিলে মোট 1700 দুগ্ধ খামার রয়েছে, আর প্রতিদিন দুধ উৎপাদন হয় 3 লাখ লিটার। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। এক সময়ের প্রমত্তা করতোয়া নদী নাব্য হারিয়ে পরিণত হয়েছে মরা খালে। নদীর উভয় পাশে ভরাট করে স্থাপনা গড়ে তুলেছে অবৈধ দখলদাররা। এদিকে সরকারিভাবে কয়েকজন ভূমিদস্যুর তালিকা করা হলেও বেশিরভাগই রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। অচিরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না গেলে এ নদীর অস্তিত্ব বিলীন হবার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন ভূমি কর্মকর্তা। বগুড়া থেকে মাজুদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই, এই নদী দিয়েই একসময় চলত পালতোলা নৌকা আর ফেরি। নদী পাড়ের বাসিন্দাদের কাছে এখন সেগুলো শুধু স্মৃতি। দুপাশ থেকে অবৈধ দখলদাররা স্থাপনা গড়ে তোলায় একসময়ের খরস্রোতা করতোয়া আজ পরিণত হয়েছে একটি সরু খালে। এছাড়া প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলায় দূষিত হয়ে পড়েছে নদীর পানি। এই অবস্থায় উভয় পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগে মনে করেন যে নদী দিয়ে মনে করেন যে ফেটে গেছে, তারপর বেসেন নৌকো এলে আমরা খেলছি। বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ হয়, সেই কাজগুলার ময়লা আবর্জনা আমাদের করতোয়া নদীতে ফেলা হয়। আগে আমরা গোসল করছি, সবসময় পানি ছিল, এখন নদী শুকিয়ে যায় আর আশেপাশে খালি দখল হচ্ছে, বিল্ডিং উঠতেছে। আমরা চাচ্ছি দখল মুক্ত করতোয়া নদীকে, যে তার স্রোতে যে তার গতিবেগে নিজস্ব
ইচ্ছা অনুযায়ী চলতে পারবে। এদিকে সরকারিভাবে ভূমিদস্যুদের একটি তালিকা তৈরি করলেও অধিকাংশই ওই তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ পরিবেশবিদদের। এছাড়া অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করতে না পারলে অচিরেই এ নদীর অস্তিত্ব বিলীন হবার আশঙ্কা করছেন তারা। দখলদাররা যেভাবে এটাকে দখল করা শুরু করেছে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো এই নদীটি বাংলাদেশের মানচিত্রে যে নদীগুলো আছে সেখান থেকে হয়তো কত নদীর নাম একদিন মুছে যাবে। এখানে অনেক ব্যক্তি মালিকানা, সরকারি বেসরকারি সকলে এখানে দখল করে রেখেছে। আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে তাদের লিস্ট ডাউন করা হোক এবং তাদেরকে প্রত্যেককেই সময় দিয়ে তাদের দখল মুক্ত করা হোক। তবে উভয় পাড়ে গড়ে ওঠা অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন ভূমি অফিসের এই কর্মকর্তা। একটা উচ্ছেদ কেস রুজু হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে এবং এর কার্যক্রম চলমান। এটা যেহেতু অনেকগুলো অবৈধ দখলদার আছেন, তো এটার তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট আমরা মামলা ভিত্তিতে আলাদা আলাদা মামলা রুজু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বিকন্দপুর জঙ্গলের জলধারা থেকে সৃষ্ট এই করতোয়া নদীর প্রস্থ ছিল 80 থেকে 100 ফুট, আর বর্তমানে তা কমে দাঁড়িয়েছে অর্ধেকে। সময় সংবাদ, বগুড়া। ময়মনসিংহের ত্রিশালে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত ও 2 জন গুরুতর আহত হয়েছেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল বিকেল 5টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী নিলয় পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান আরও 2 জন। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। এদিকে রাজধানীর নর্দা এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহতের ঘটনার জের ধরে একটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। পুলিশ জানায়, গতরাত 11টার দিকে কুড়িল বিশ্ব রোডের নর্দা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন জরিনা বেগম নামের এক বৃদ্ধা। এ সময় ইগল পরিবহনের একটি বাস জরিনা বেগমকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। নওগাঁয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর করেছে এলাকাবাসী। গতকাল বিকেলে রানীনগর উপজেলায় এই ঘটনা ঘটে। এদিকে মামলা দায়েরের পর 5 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিপক্ষ জামায়াত শিবিরের কর্মী দাবি করে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি সংসদ সদস্য ও এলাকাবাসীর। এই ঘটনায় আসামিদের ধরতে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গত রোববার ধানের ক্ষেতে কাজ করার সময় আমজাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষ মোজাফফর হোসেনের লোকজন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী নেয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় আহত 5 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যশোরে বোমা হামলায় নিহত হয়েছে উজ্জ্বল নামের এক যুবক। নিহতের স্ত্রীর অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গতকাল সন্ধ্যা 7টার দিকে খোলাডাঙ্গা কলোনি এলাকায় 6 থেকে 7 জন দুর্বৃত্ত উজ্জ্বলকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে মারাত্মকভাবে আহত হয় উজ্জ্বল। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ওমর নামে এক বোমা হামলাকারীকে ধরে গণপিটুনি দেয়। আর এই গণপিটুনিতে গুরুতর আহত হয় ওমর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দুজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই মারা যান উজ্জ্বল। এদিকে আটক ওমরের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দেশের বাইরের খবর, সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের সুরুক শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 30 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। তুর্কির সিরিয়া সীমান্তবর্তী কোবানি শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে একটি সংস্কৃতি কেন্দ্রে এই হামলা চালানো হয়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা না হলেও তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছে। এক নারী আত্মঘাতী বোমা হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে কর্তৃপক্ষ ধারণা করছে। স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রায় 300 তরুণ একটি আলোচনা অনুষ্ঠানে সংস্কৃতি কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। তারা কোবানিতে আটকে থাকা বেসামরিক লোকজনের জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সোশ্যালিস্ট ইউথ অ্যাসোসিয়েশন ফেডারেশনের এসব সদস্যকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয় বলে জানায় তুরস্কের বিভিন্ন গণমাধ্যম।
ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির সই করা চুক্তিকে অনুমোদন দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সোমবার নিরাপত্তা পরিষদ এ সংক্রান্ত এক প্রস্তাবের উপর ভোটাভুটিতে 15টি দেশের প্রতিনিধি ইরানের পরমাণু চুক্তির প্রতি সমর্থন জানান। এর ফলে তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক অবরোধ তুলে নেওয়ার পথ পরিষ্কার হলো বলে আল জাজিরা জানিয়েছে। তবে চুক্তি অনুযায়ী ইরান তাদের প্রতিশ্রুতি না রাখলে 1 দশক পর আবারও নিষেধাজ্ঞা পুনর্বহালের বিকল্প সিদ্ধান্ত রাখা হয়েছে। গত 14 জুলাই পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির ঐতিহাসিক চুক্তি হয়। দুপক্ষের সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে দেশটির উপর থেকে সব ধরনের অবরোধ তুলে নেওয়া হবে। মার্কিন কংগ্রেসে বিবেচনাধীন ইরানের পরমাণু চুক্তিটি পাশ হলেই এটি বাস্তবায়নের কাজ শুরু হবে। According to one estimate, and by 7th in trade with the EU alone to over 30 billion euros per annum over বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত সফররতদের সংগ্রহ 1 উইকেটে 72 রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টেস্ট টস ভাগ্যে জয় পায়নি স্বাগতিকরা। ফলে শুরুতেই টাইগারদের বোলিংয়ে পাঠায় প্রোটিয়ারা। এদিন বাংলাদেশের জার্সি গায়ে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। তবে মূল একাদশে জায়গা হয়নি ওয়ানডে সিরিজের নায়ক সৌম্য সরকার, নাসির ও রুবেলের। সাকিব ও রিয়াদ ছাড়াও 4 জন স্পেশালিস্ট বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিকে প্রোটিয়াদের হয়ে শুরুতে ব্যাট করতে নামেন ডিয়ান এলগার ও স্টিয়ান ভ্যানজিল। শুরু থেকে দুজনে বেশ দেখে শুনে ব্যাট করতে থাকলেও 34 রান করে দলীয় 58 রানে মাহমুদুল্লাহর শিকার হয়ে সাজঘরে ফেরেন ভ্যানজিল। এরপর এলগারকে সঙ্গ দিতে মাঠে নামেন ফাফ টু প্লেসিস। Strangles him down there, well taken by the key disappointed. He would be very disappointed. দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সেখানকার সবশেষ খবর জানতে আমরা তার কাছে চলে যাচ্ছি। পার্থ, দর্শকদের উপস্থিতি কেমন দেখছেন এই ম্যাচকে ঘিরে? পার্থ। ধন্যবাদ কবির। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9:30টায় এই টেস্ট ম্যাচটি শুরু হয়। আসলে প্রথম এই কয়েকদিন যে আবহাওয়ার যে খারাপ অবস্থা ছিল, মুষলধারে বৃষ্টি ছিল, আজকে সেই অবস্থা কিন্তু একেবারেই নেই বন্দরনগরী চট্টগ্রামে। তাই নির্ধারিত সময়েই ঠিক 9:30টায় কিন্তু আমরা দেখেছি খেলা শুরু হয়েছে। আর আমি যদি একটু বাংলাদেশের অবস্থা জানাই, আজকে প্রথমে টসে জিতে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম 10 থেকে 12 ওভারের মধ্যে কোনো উইকেটের পতন না হলেও কিন্তু 58 রানে প্রথম উইকেটের পতন হয়েছে দক্ষিণ আফ্রিকার। আর এক্ষেত্রে প্রথম উইকেটটি নিয়েছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। আর আরেকটি জিনিস জানিয়ে রাখে, আজ কিন্তু এই যে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছে মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজুর রহমান ওয়ানডে কিন্তু অন্যান্য দলগুলোর সাথে খুব ভালো বোলিং করেছে, তো সেক্ষেত্রে আজ টেস্টেও ভালো বোলিং করবে আশা করছেন খেলা দেখতে আসা দর্শকরা। আমি যদি একটু চট্টগ্রামের আবহাওয়ার কথাটা আপনাকে জানাতে চাই, তো সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি ছিল চট্টগ্রামের আকাশে, কিন্তু আজ সকাল থেকেই কিন্তু সেই বৃষ্টি কেটে গেছে, আকাশে থেকে মেঘ কেটে গেছে, প্রচুর রোদ উঠেছে, রোদের মধ্যে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া আমরা আবহাওয়া অফিসে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে মৌসুমী বায়ুর সক্রিয় থাকার কারণেই কিন্তু গত কয়েকদিন চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আজকে যে মৌসুমী বায়ুর প্রভাব ছিল সেটি কিন্তু কেটে গেছে। তবে এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি আসতে পারে, কিন্তু যেইটি আশঙ্কা ছিল যে মৌসুমী বায়ুর প্রভাবের কারণে গত কয়েকদিন চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে, তো সেই আশঙ্কাটি কিন্তু এখন পুরোপুরি কেটে গেছে। আর আমি যদি একটু চট্টগ্রামের দর্শকদের কথা বলি, আসলে চট্টগ্রামে এই যে খেলা দেখার জন্য কিন্তু প্রচুর দর্শক আজকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা ওয়ানডে সিরিজে যেমন দেখেছিলাম চট্টগ্রামে প্রচুর দর্শক হয়েছে। আর চট্টগ্রামের মানুষ এমনিতেও খেলা পাগল। ওয়ানডে সিরিজে চট্টগ্রামের যে লাকি গ্রাউন্ড, সেই লাকি গ্রাউন্ডে প্রিয় দলকে সমর্থন জানানোর জন্য কিন্তু আজকে সকাল থেকেই প্রচুর দর্শক এখন উপস্থিত হচ্ছেন। 8:30টায় কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনো মানুষ কিন্তু ঢুকছে লাইন ধরে সুশৃঙ্খল ভাবে। কিন্তু তারা খেলা দেখার জন্য পরিবার পরিজন, তাদের ছেলে মেয়েকে নিয়ে কিন্তু তারা এখানে আসছেন। যেহেতু এখনো কিন্তু বন্ধের আমেজটি কাটেনি, তাই তারা বলছেন এই ঈদের বন্ধে অন্তত প্রিয়জনকে সাথে নিয়ে অন্তত এই প্রিয় দলের এই যে টেস্ট ম্যাচও বাংলাদেশ জয়লাভ করবে এই প্রত্যাশা করছেন তারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার খেলার সর্বশেষ খবর। পার্থ প্রতিম বিশ্বাস আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে আবারও দুর্ঘটনায় নিহত 5। ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতি আর ফিটনেসবিহীন গাড়ি চালানোয় ঘটছে দুর্ঘটনা, ক্ষুব্ধ যাত্রীরা।
চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে শুধু দখলদার নয়, পাহাড় মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। পুলিশকেও কঠোর হতে নির্দেশ। ট্রেন, বাস ও লঞ্চে আজও ঢাকায় ফিরছেন নগরবাসী। সবার চোখে মুখে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুখস্মৃতি। কক্সবাজার সমুদ্র সৈকতে উচ্ছ্বাসে ভাসছে হাজার হাজার পর্যটক। বিনোদন পিপাসুরা প্রিয়জনদের সঙ্গে নিয়ে ছুটছেন দিনাজপুরের স্বপ্নপুরীতে। এবং চট্টগ্রাম টেস্টে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। আক্রমণাত্মক খেলতে চান টাইগাররা। এই ছিল সময় সংবাদে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।